সময় চলে গেছে বিরতিহীন নদীর স্রোতের মতো। সেকেন্ড ফুরিয়ে মিনিট, তারপর ঘণ্টা, অবশেষে দিন। দিনের পর দিন মিলিয়ে সপ্তাহ পার হয়। কয়েক সপ্তাহ মিলিয়ে মাস। সকাল হয়, সূর্য উঠে, মানুষজন নিজেদের কাজে বেরিয়ে পড়ে, রাত হয়, বিশ্রাম নেই। দু চোখের পাতা মিলিয়ে পাড়ি জমায় ঘুমের দেশে। সেদিনের পর কেটে গেছে 7 মাস। এই 7 মাসে শুধু ক্যালেন্ডার এর পাতা বদলায়নি, বদলে গেছে চৌধুরী বাড়ির পরিবেশ। দুটো মানুষের জীবন। সামনের মাসে পিহুর বোর্ড এক্সাম শুরু। পড়াশোনায় বেশ মনোযোগ দিয়েছে সে। তবে মনের গভীর বিষাক্ত ক্ষতে সেই দিনটার কথা মনে পড়লে আজও গা শিউরে উঠে পিহুর। সেই দিনের কথা মনে পড়লে পিহুর চোখের পানি যেন বাঁধহীন হয়ে যায়। চোখ দিয়ে টলমলিয়ে অশ্রু গড়ায়। দরজায় টোকা পড়তেই পিহু ভাবনা থেকে বেরিয়ে আসে। পিছু ফিরতেই চোখে পড়ে জেরিনকে দাঁড়িয়ে থাকতে। এতক্ষণের ভাবনায় পিহুর চোখের কোণে পানি জমেছে। বাম হাতের তালু দিয়ে চোখ মুছে মৃদু হেসে বলে উঠে, একই দাঁড়িয়ে আছিস কেন, ভিতরে আয়। জেরিন হয়তো এই কথাটা শোনার জন্যই দাঁড়িয়েছিল। জেরিন ভিতরে এসে পিহুর সামনাসামনি বিছানায় বসে। বিছানার দুপাশে দুহাত রেখে হাতে ভর দিয়ে পিহুর উদ্দেশ্য বলে, কি পিহু রানী, সারাদিন পড়িস নাকি? পিহু হালকা হেসে বলে, আরে ধুর, এইমাত্র পড়তে বসলাম আর তুই এলি। আচ্ছা ভাইয়া কই? কোন ভাইয়া? আমার পিহুরানীর একমাত্র জামাই, মানে আমার ভাইয়া, বুঝলা? জেরিন পিহুর গাল টেনে দিয়ে আলতো করে কথাটি বলে। পিহু জেরিনের কথার কোনো রিয়েকশন না দিয়ে বলে, সেই সকালে বেরিয়েছে, এখনো খোঁজ নেই, ফোনটাও বাড়িতে ফেলে গেছে। মানে? জেরিন একটু অবাক হয়। আমারে পড়তে বসতে বলে বেরিয়ে গেছে, আর বলল তুই আসবি, সন্ধ্যা অবধি থাকতে বলছে। হুন, ভাইয়া আমাকে ফোন করে আব্বুকে বলে মানিয়ে নিয়েছে, এখন রাতে থাকলেও সমস্যা নেই পিহুরানী। জেরিনের কথায় পিহু স্মিত হাসে, তবে মনটা খুব খারাপ। জেরিনের বুঝতে একটুও অসুবিধা হয় না। বুঝে যায় চঞ্চল পিহুর মন খারাপ। তাই জেরিন পিহুর গালে হাত রেখে বলে, কি হয়েছে, মন খারাপ? পিহু হাসল যেন, তারপর বলল, যার মন তাকেই গলা টিপে মেরে ফেলা হয়েছে, তার কি আবার মন খারাপ হয়? পিহুর কথা শুনে জেরিনের বুকের মাঝেও কেমন একটা শূন্যতা তৈরি হল। আসলেই মেয়েটার প্রচণ্ড কষ্ট। যে কষ্টের এক ভাগ জেরিন পেলে হয়তো তাকে জীবিত পাওয়া যেত না। জেরিনে পিহুকে উঠিয়ে বিছানায় নিজের পাশে এনে বসায়, তারপর নিজের বুকে জড়িয়ে নেয় নিজের কলিজার বান্ধবীকে। পিহুর চুলের ভাঁজে হাত বুলাতে বুলাতে জেরিন বলে উঠে, যা হওয়ার হয়ে গিয়েছে, সব ভুলে যা, আর কষ্ট পাইস না। তুই ভুলে যেতে বলছিস? কি ভুলব আমি? মুহূর্তে পিহুর চোখ ভিজে যায়। আসলেই কি সব ভুলে থাকা যায়? নাকি ভুলা যায়? কিছু কিছু জিনিস খুব কাঁদায় মানুষকে। দেখতে পিহু কল্পনায় ডুব দেয় সেদিনের ঘটনায়। পুরো 3 দিন পর জ্বর থেকে উঠেছে পিহু। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। চোখগুলো বসে গেছে। চোখের নিচে কালো হয়ে গেছে। চুলগুলো কেমন এলোমেলো হয়ে গেছে। শরীরটাও যেন আগের চেয়ে শুকিয়ে গেছে। এই 3 দিন শাদি 1 ঘন্টার জন্য হলেও বাইরে যায়নি। অতি জরুরি হলে হসপিটালে গিয়েছে, কাজ মিটিয়েই চলে এসেছে। ডাক্তার এসে স্যালাইন দিয়েছিল। ওষুধও দিয়েছে। এই 3 দিনের পিহুর পাশে প্রায় সব সময় শাদি ছিল। শাদির এমন পরিবর্তন দেখে বেশ অবাক হয়েছিলেন আতিয়া বেগম। সাথে খুশিও হয়েছিলেন যে অন্তত মেয়েটাকে আর না যেন মার খেতে না হয়। পিহু ক্লান্ত দুর্বল শরীর নিয়ে রুম থেকে বের হয়। আজ বাড়িতে মেহমান আসবে শুনেছে সে। তবে কারা আসবে জানে না। সকাল থেকে আতিয়া বেগম রান্নায় ব্যস্ত। ইলিয়াস চৌধুরী সোফায় বসে খবর দেখছেন টিভিতে। সকাল 9টার তাজা খবর। শাদি নাক ডেকে নিজের রুমে ঘুমাচ্ছে। এই 3 দিন 3 রাত তার চোখে ঘুম ছিল। হুট করে পিহু নামক মেয়েটা তার হৃদয়ে সফর জোন এ বাসা বেঁধে নিয়েছে। তবে সাদির রাগ কমেনি এখনো। পিহু কেন এত বড় কাজ করতে গেছিল তার জবাবদিহি সে নিবেই। সাথে থাবড়ে ওর মুখের আকৃতি বদলে দিবে। বাইরে বৃষ্টি পড়ছে এখনো, তাই পরিবেশটা বেশ ঠান্ডা। শাদির ঘুম আরও গাঢ় হল। কমফর্টারটা মুখের উপর পর্যন্ত তুলে এক পাশ ফিরে ঘুমিয়ে গেল আবারও। পিহু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে। সুস্থ থাকলে যে সিঁড়ি পিহু 1 মিনিটে নামে। অসুস্থ অবস্থায় প্রায় 10 মিনিট লাগিয়ে দিয়েছে।
পিহু ধীরে ধীরে সোফার কাছে গিয়ে থামে, তারপর ক্লান্ত কণ্ঠে বলে উঠে, চাচ্চু কেমন আছো? পিহুর কণ্ঠ শুনে এতক্ষণ সংবাদ দেখায় মগ্ন থাকা ইলিয়াস চৌধুরী ঘাড় ঘুরিয়ে পিহুর দিকে তাকিয়ে উঠে আসতে চায়। তবে পায়ে এখনও জোর নেই তেমন। সামনের সপ্তাহে আবার চেকআপ করতে যাবে। ইলিয়াস চৌধুরী ইশারা করে পিহুকে যাচ্ছে ডাকে। পিহু কাছে যেতেই কপালে চুমু খায় পিহুর, তারপর বুকে জড়িয়ে নেই। মনে হচ্ছে কতদিন পর দেখছে মেয়েটাকে। আসলেই এই 3 দিন মেয়েটাকে একবারের জন্য ও দেখতে পায়নি। সিঁড়ি বেয়ে উপরে যাওয়ার সাহস নেই তার। পিহু ও ইলিয়াস চৌধুরীর বুকে মাথা গুজে রাখে। ইলিয়াস চৌধুরী পিহুকে নিজের থেকে ছাড়িয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে, যাই হোক চাচ্চু কাকে বললে? পিহু এমন কথার পিঠে কি উত্তর দিবে ভেবে পায় না। তাও আমতা আমতা করে মন খারাপ করে বলে, ভাইয়া তো বলছে চাচ্চু আর চাচি বলে ডাকতে, আমি কি করব? পিহুর কথা শুনে ইলিয়াস চৌধুরী মৃদু একটা ধমক দিয়ে বলে, যা শুনেছি এই পর্যন্ত আমি তোমার বাবাই আর ছিলাম, বাবাই আছি। আমি কি তোমাকে নিষেধ করেছি একবারও আমাকে বাবাই ডাকতে? পিহু মাথা নাড়িয়ে বা বোধক বোঝায়। তখন ইলিয়াস চৌধুরী আতিয়া বেগমকে ডাক দেন। আতিয়া বেগম রান্নাঘর থেকে ছুটে আসেন। তিনি হয়তো স্বামীর চিৎকারে একটু ভয় পেয়েছেন, তাই তাড়াহুড়ো করে চলে এসেছে। ইলিয়াস চৌধুরীর পাশে পিহুকে বসে থাকতে দেখে খুশি হয়ে যায়। তারপর ইলিয়াস চৌধুরীর দিকে তাকিয়ে বলে, কিছু বলবা? ইলিয়াস চৌধুরী কিছুর বলার আগেই আতিয়া বেগম পিহুকে বলে উঠে, একই মা, তুই কখন এলি? আয় খেয়ে নে। ইলিয়াস চৌধুরী হাসলেন, তার স্ত্রী আজ ও তার চোখের ভাষা বুঝেন বলে। আতিয়া বেগম এক প্রকার জোর করে নিয়ে গিয়েই পিহুকে খাবার টেবিল এ বসিয়ে দেয়। বেগতা পিহুর খাওয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও খেতে বসতে হয়। আতিয়া বেগম পিহুকে খাবার বেড়ে দিয়ে রান্নাঘরে চলে যায়। চৌধুরী বাড়ির দরজায় কলিং বেল বেজে উঠে। পরপর কয়েকবার। পিহু উঠতে চাইলে তার আগেই আতিয়া বেগম রান্নাঘর থেকে ছুটে বের হয়ে গেলেন দরজার কাছে। দরজা খুলতেই আতিয়া বেগমের পায়ের কাছে ঝাঁপিয়ে পড়ে ঈশান চৌধুরী। হ্যাঁ, আজ ঈশানের আসার কথা ছিল। নিজের ভুল বুঝতে পেরে অনেক মাফ চেয়েছে আতিয়া বেগমের কাছে, পরে অনুমতি নিয়ে বুর সাথে এসেছে। হঠাৎ নিজের পা কারোর জাপটে ধরা দেখে আতিয়া বেগম ভরকে যান। তারপর দৃষ্টি পড়ে নিজের বড় ছেলে বু এর দিকে। দুজনেই পা ধরে বসে আছে। ঘটনাটা এমন মনে হচ্ছে তারা আগেই জানত দরজা আতিয়া বেগম খুলবে আর সাথে সাথে তারা পা ধরে মাফ চাইবে। বেশ কিছুক্ষণ পর আতিয়া বেগম অনেক বুঝিয়ে উঠে দাঁড় করিয়ে ঘরে নিয়ে আসেন। পিহু এক পলক তাকিয়ে নিজের খাবার খাওয়ায় ব্যস্ত। তার চিনতে অসুবিধা হয়নি, তবে কেন জানি ঘৃণা লাগছে ইলিয়াস চৌধুরী ও অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছেন। ঈশান ও তার বউ ইলিয়াস চৌধুরীর পায়ের কাছে গিয়ে বসে পড়লেন, মাফ চাইতে শুরু করল তাদের কৃতকর্মের জন্য। পিহু বসে বসে নাটক দেখছে। পিহুর মতে এ যে সে নাটক নয়, এ হল বাস্তব নাটক। পিহুর ভাবনার মাঝেই দ্বিতীয়বারের মতো কলিং বেল বেজে উঠে। আতিয়া বেগম দরজার দিকে তাকিয়ে বলে উঠে, এখন আবার কে এলো? আতিয়া বেগমের কথা শেষ হতে না হতেই আবার কলিং বেল বেজে উঠে। আতিয়া বেগম গিয়ে দরজা খুলতেই দেখতে পায় অল্পবয়সী একটা ছেলে ফরমাল পোশাকে পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে। আতিয়া বেগমকে দেখে ছেলেটি সম্মানের সাথে বলে উঠে, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি কি ঠিক চিনতে পারলাম না তো? সামনে ছেলেটি কিছু বলার আগেই পিছন থেকে ঈশান বলে উঠে, আম্মা, ও হলো ফারজুর ভাই, মানে আমার শালা ফাইজ।